আমি সুলতান হিরোজ স্বাগত জানাই দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের নিয়মিত আয়োজন সমসাময়িক অনুষ্ঠানটি দেখছেন এবং শুনছেন। সম্মানিত দর্শক, আজকের এই সমসাময়িক অনুষ্ঠানে এসএফটিভির আমন্ত্রণে যারা এসএফটিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন ওনাদেরকে আপনাদের পরিচয় করে দিতে চাই। আমার প্রথমে বসে আছেন মুসাব ইবনে সাফায়েত, সমন্বয়ক এবি পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখা, এবং আমার সামনে বসে আছেন ইবনুর রশিদ মাসুদ, সদস্য সচিব চুয়াডাঙ্গা জেলা শাখা। যেহেতু আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের অনুষ্ঠানটি হচ্ছে যে সমসাময়িকী। আজকে এই দুই তরুণ রাজনীতিবিদকে আমরা, যেহেতু আমার পাশে বসে আছেন এবি পার্টির সমন্বয়ক মুসাব ইবনে সাফায়েত, আমি আপনার কাছে একটু যেতে চাই। যেহেতু অনুষ্ঠানটি হচ্ছে সমসাময়িকী, আর সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা একটু আলোচনা করতে চাই এবং সেখান থেকে আপনাদের মন্তব্য জানতে চাই। মুসাব ইবনে সাফায়েত, আপনার কাছে আমরা জানতে চাই যে যেহেতু চলমান যে পরিস্থিতি, নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন একেবারে সামনাসামনি, আর মাত্র কয়েকদিন, 12 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আলোকে বাংলাদেশ জামাত ইসলামী 10 দলীয় জোট, 11 দলীয় জোট তারা নির্বাচন করছে, এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা অর্থাৎ এবি পার্টি কিন্তু সেই দলেরই একটা জোট শরীক। সেই ক্ষেত্রে সারা বাংলাদেশে জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে কতগুলো আসন দেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে। এই নির্বাচনে আমাদের বেশ কিছু আসন ওপেন করা হয়েছে, আর মূলত 4টি আসন দেওয়া হয়েছে। আচ্ছা, তো সেই জায়গা থেকে যেহেতু এবি পার্টি বাংলাদেশ জামাত ইসলামের সাথে যে জোটের শরীক হয়েছে, সেখানে বাংলাদেশ জামাত ইসলামের বিপক্ষে অনেক কথা চাউর আছে যে তারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি। তারা আসলে বিভিন্ন সময় ইসলামী নাম ভাঙিয়ে তারা হচ্ছে রাজনৈতিক দলের ফায়দা লুটতে চায় এবং জনগণের সাধারণ সেন্টিমেন্ট দিতে চায়। সেক্ষেত্রে আসলে এবি পার্টির যে নীতি নির্ধারণী যারা আছেন এবং যে আপনাদের যে গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্রের সাথে কি হচ্ছে এবি পার্টির তাদের কি মানে আদর্শিকগত দিক থেকে যায় কিনা? না, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। অনেকেরই এই প্রশ্নটা থাকে। দেখেন, প্রথম বিষয় হচ্ছে যে যদি গঠনতন্ত্র এবং চিন্তা ভাবনা একই থাকতো তাহলে সবাই একই দল করত, একটা দলই থাকতো। যেহেতু আমরা একরকম চিন্তা লালন করি, জামাত ইসলাম একরকম চিন্তা লালন করে, এখানে মাসুক ভাই আছেন গণ অধিকার পরিষদের বাংলাদেশকে নিয়ে চিন্তা একরকম, তো যার কারণে যার যার মতাদর্শের দল কিন্তু তৈরি হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে মুক্তিযোদ্ধার বিরোধী শক্তি জামাত ইসলাম, তাদের সাথে আমরা জোটে কেন, বা এই ধরনের প্রশ্নটা। দেখেন, আমার জন্ম হয়েছে 1996 সালে। আমি বয়সে অনেক ছোট, তো আমরা মুক্তিযোদ্ধার চেতনা আমাদের ভিতরে রয়েছে, কারণ আমাদের পূর্বপুরুষরাই কিন্তু এই যুদ্ধ করে দেশকে স্বাধীন করে এই পর্যন্ত নিয়ে আসছে। জুলাইয়ের অভ্যুত্থানে আমরা ছিলাম। তো বাংলাদেশের ইতিহাসে কিন্তু এই আপনার রক্ত দেওয়ার ব্যাপারটা রয়েই গেছে। বাংলাদেশের মানুষ অধিকার ছিনিয়ে নিতে জানে। এখন ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী একটা বাংলাদেশের রাজনৈতিক দল। আচ্ছা, একটা রাজনৈতিক দল খুলতে হলে বাংলাদেশের সংবিধানের নিয়ম অনুযায়ী, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাদের তো একটা গঠনতন্ত্র রয়েছে নিঃসন্দেহে। তো সেই গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের একটা রাজনৈতিক দল। তো নিশ্চয়ই এই জায়গাটা থেকে ক্লিয়ারেন্স আছে বিধায় বাংলাদেশের, আপনি যদি দেশদ্রোহী হতেন এখন বর্তমানে, ধরেন আমি দেশের বিরুদ্ধে কথা বলছি, আমার তো নিবন্ধন পাওয়ার কথা না। আচ্ছা, এটা তো আমার কাছে এটা সহজভাবে আমি এই বিষয়টা মনে করি। এই একটা বিষয়। আর একটা ব্যাপার হচ্ছে এবি পার্টি কেন জামাতের জোটে আছে, কারণ আমরা তো, আপনি বললেন যে এবি পার্টি তো জামাত ভেঙেই এবি পার্টি গঠিত হয়েছে, এরকম। এটা সত্য যে জামাতের অনেক নেতা কর্মী এবি পার্টি গঠন করেছে। অনেকে বলে এবি পার্টি জামাত ইসলামের বি পার্টি। এখন আপনার আমাদের যিনি চেয়ারম্যান রয়েছেন মঞ্জু ভাই বহিষ্কৃত একজন নেতা, বহিষ্কৃত একজন নেতা, এবং উনি সম্ভবত 2-3 সালের সময় উনি বাংলাদেশ কেন্দ্রীয় শিবিরের সভাপতি ছিলেন।
তো দেখেন তার বহিষ্কার হওয়ার পেছনে কিছু কারণ রয়েছে। ওই যে আদর্শগত জায়গা থেকে অনেক কিছু উনি মেনে নিতে পারে নাই, যার কারণে উনি কিন্তু আরেকটা দল খুলছে। তো দল খোলার পরে আমাদের দলটা মোটামুটি আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলেছি, লড়াই সংগ্রাম করেছি, তারপরে আমাদের এই পর্যন্ত। এখন বাংলাদেশের বৃহৎ স্বার্থে আমাদের এই জোটটা গঠিত হয়েছে। আসলে রাজনৈতিক ময়দানে যেখান থেকে তাদের নিজস্ব আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, যখন তারা আবার মানে নির্বাচনী রাজনীতি আসে, তখন আসলে কে শত্রু কে আপন সেটা আসলে দেখার বিষয়। কাছে যেতে চাই মাসুক, যেহেতু গণ অধিকার পরিষদের একটা দায়িত্বশীল জায়গায় আছেন আপনি, জেলা শাখার সদস্য সচিব, আমরা যতটুকু জানি যে গণ অধিকার পরিষদ যখন বাংলাদেশে আসলে তারা তাদের উত্থান ঘটে বা তারা আত্মপ্রকাশ ঘটায়, সেই সময় থেকে দেখেছি যে ছাত্রদের অধিকার এবং জনগণের অধিকার নিয়ে কথা বলে আসছে এবং সেই সময় তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আসছে। কিন্তু এখন এই যে নির্বাচনের সময় একটা বৃহত্তর একটা জোটের সাথে আপনারা যে গেলেন, সেক্ষেত্রে আদর্শিকগত কোনো মিল আছে কিনা আপনাদের সাথে? অসংখ্য ধন্যবাদ হিরো ভাইকে, সেই সাথে ধন্যবাদ জানাই এসএফটিভি সকল কলা কৌশলী এবং দর্শকবৃন্দকে। সবাইকে আসসালামু আলাইকুম। আদর্শিকগত বিষয় যেটা বললো আমার পাশে মুসাফ, যেটা বলছে মুসাফ ছোট ভাই, উনি যেটা বলছে সেটা কোনো দলের সাথে কোনো দলের আদর্শিকগত মিল থাকে না। যদি সেটাই হতো তাহলে আমরা সবাই এক কাতারে থাকতাম। আলটিমেটলি আমরা কিন্তু রাজনীতি করি কিন্তু যাতে কারোর ভিতরে ভেদাভেদ মতবিভেদ না থাকে। এই যে বৈষম্যের বিরুদ্ধে এত বড় আন্দোলন হয়ে গেল, কিন্তু দেখেন আমরা কিন্তু এত রাজনৈতিক দল তৈরি করে কিন্তু একটা বৈষম্য অলরেডি নিজেরা তৈরি করে ফেলছি। যখনই বৈষম্য থাকবে না তখন কিন্তু আমরা বাঙালি, আমাদের যে কালচার, আমরা কিন্তু সব এক কাতারে চলে আসবো, তখনই কিন্তু আমরা সফল হবো। এটাই তো আমাদের উদ্দেশ্য। তো ওইভাবে আদর্শিকগত কোনো মিল নেই। আদর্শিকগত মিল থাকলে আমরা সরাসরি বিএনপি রাজনীতি করতাম, হ্যাঁ, কিন্তু আমরা সেটা করিনি। আমরা নতুন ধারার একটা নতুন রাজনীতি বন্দোবস্তের জন্য 18 সাল থেকে আমরা লড়াই করে আসছি এবং সেটা ধারাবাহিকতায় এবি পার্টি আছে এবং এনসিপি সত্য প্রতিষ্ঠিত হওয়া একটা রাজনৈতিক দল, তাদেরও কিছু আদর্শিকগত আলাদা আলাদা বিষয় আছে, তারা সেটার উপর কাজ করতেছে। তো সেই হিসাবে বিএনপির সাথে আমাদের আদর্শিকগত অনেক আলাদা পার্থক্য আছে, অনেক পার্থক্য। তো আলাদা পার্থক্য থাকার পরেও যেখানে আপনারা জনগণের অধিকার নিয়ে কথা বলেন, সেই জায়গাতে বিএনপির কর্মকাণ্ডের সাথে আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী যে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড কিন্তু উঠে এসেছে এবং সেগুলো খুব খারাপভাবে আসলে মানুষ নিয়েছে। তো সেক্ষেত্রে তাদের সেই সমস্ত কার্যক্রমকে উপেক্ষা করে নিজেরা আলাদাভাবে কি নির্বাচন করা সম্ভব হয়নি বিধায় কি তাদের সাথে জোট করেছেন, নাকি মূলত সংসদের একটা আসন নিতে হবে বা সংসদে যেতে হবে, এই চিন্তাধারা থেকেই আপনারা তাদের সাথে জোট করলেন? জোট করাটার বিষয়টা যদি এখন বলেন, সেটা হচ্ছে আমার লিডার নুরুল হক নূরকে অনেকে অনেক নামে কিন্তু অভিহিত করে, হ্যাঁ। তো সে জায়গাতে তার একটা কথা আছে, যেদিকে বৃষ্টি পড়ে সেদিকে ছাতা ধরে। জি, আমি একটা কথা বললাম। তো বিএনপি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক যে চর্চা, এই চর্চার ধারা কিন্তু তাদের মাধ্যমে শুরু হয়েছিল এবং পাশাপাশি তারা দুইবারের ক্ষমতায় তারা ছিল এবং তাদের সাথে জোট সঙ্গী হিসাবে বাংলাদেশের বৃহৎ দল নাঙ্গল সহ দাঁড়িপাল্লা, জামায়াত ইসলাম এবং জাতীয় পার্টি, তারা কিন্তু ছিল 4 দলীয় ঐক্যজোট সরকারের আমলে। তো এখন বিএনপি এবং আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় দল, এখানে আওয়ামী লীগ নেই। আর বিএনপির সাথে রাজনীতি মানের সম্পর্ক, সেক্ষেত্রে চলার ক্ষেত্রে তারেক জিয়ার সাথে আমাদের নেতা নুরুল হক নূরের সেই 18 কোটা সংস্কার আন্দোলন থেকেই একটা ভালো সক্ষমতা তৈরি হয়েছে। আপনি যদি বড় দলের কোনো নেতৃত্বস্থানীয় জায়গায় থাকতেন, আমি মাসুক চাইতাম যে আপনার কাছ থেকে কিছু হেল্প নিতে, যেটাই হোক না কেন, আমি তো জিরো থেকে আমাকে তো করতে হবে, কেউ না কেউ তো টানবে, এরকম কিছু সাপোর্ট থাকে। সেটা নুরুল হক নূর সেটাও স্বীকার করছে এবং জামাত ইসলামের ফান্ডিংও তার রাজনীতি চলছে, সেটাও কিন্তু সে স্বীকার করছে। আচ্ছা, সেই জায়গা থেকে যার সাথে তার সম্পর্ক ভালো হয়েছে, যার কাছ থেকে সে সাহায্য সহযোগিতা বেশি পাইছে, যুগপৎ আন্দোলনের শরিক দল হিসাবে গণ অধিকার পরিষদ 18 সাল থেকে 24 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে মাঠে থাকছে এবং এই অভ্যুত্থানের সময়ও নুরুল হক নূর কিন্তু সরাসরি বলছে যে এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হচ্ছে তারেক জিয়া, যেটা সে আর কেউ বলুক আর না বলুক, নুরুল হক নূর কিন্তু বলছে। তো একটা মানুষের প্রতি কোন লেভেলের আস্থা এবং ভালোবাসা থাকলে এই কথা মুখ দিয়ে বের হয়, এই কিছু আস্থা, কিছু ভালোবাসা, কিছু সম্পর্ক খাতিরেই পাশাপাশি জাতীয়তাবাদী যে চিন্তা চেতনা যেটা হচ্ছে সেটা হচ্ছে
এই জায়গাতে গণ অধিকার পরিষদ এবং বিএনপির সাথে কিন্তু মিল আছে। আসলে রাজপথে আমরা যতই কথা বলি, যার যার আদর্শ নিয়ে কথা বলি না কেন, নির্বাচন আসলেই যে রাজনৈতিক দলের একটা ঐক্যের জায়গায় দাঁড়িয়ে জাতীয় স্বার্থেই বলেন, জনগণের স্বার্থে বলেন বা নিঃস্বার্থেই বলেন, তারা ওই নির্বাচনের সময়টা এসেই কিন্তু তখন একটা জোটের সাথে তখন তারা যায়। সেক্ষেত্রে যদি তাদের আদর্শগত দিকেও কিছু যদি বাদ দিতে হয়, সেটা দিয়েও আসতে হয়। আমরা একটু মুসাফের কাছে যেতে চাই যে মুসাফ, যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি যে নির্বাচনী পারদ বা উত্তাপ যেটাই বলেন না কেন ইতিমধ্যে সারা দেশব্যাপী ছড়িয়েছে। আমরা দেখেছি যে বৃহত্তর একটা রাজনৈতিক দলের জোটের পক্ষ থেকে বিভিন্ন সময়, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য মতে সেখানে আপনাদের দলীয় জোট যারা আছেন বা জোটের যারা শরিক আছেন, বিশেষ করে জামাতের যারা প্রার্থী আছেন, বিভিন্ন জায়গায় কিন্তু তাদের উপরে হামলা হচ্ছে, বিভিন্ন ধরনের তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, আমার কাছে মনে হয়েছে এবার আমি প্রথম সরাসরি নির্বাচন করছি, অন্যান্য নির্বাচনগুলো আমি দেখেছি। আমার কাছে এই নির্বাচনের পরিবেশটা খুবই ভালো লেগেছে। একটা কারণে আমি বলি, আমরা আলতা এবার মোড়ে একটা প্রোগ্রাম করছিলাম আমাদের জোটের, তো আমরা ওখানে একটা ছোট সমাবেশ মিছিল করে সমাবেশ করছিলাম। ওই সময় বিএনপির একটা মিছিল আসলো, তো সারিবদ্ধ হয়ে গেল জামাত, বিএনপি তাদের মিছিল নিয়ে গেল এবং বিএনপির স্লোগান এবং জামাত ইসলামের স্লোগানে একেবারে পরিবেশটা মুখরিত হয়ে গেল। অন্যরকম একটা পরিবেশ ছিল। তো এইরকম পরিবেশই আসলে আমরা চেয়েছিলাম। তো তারপরেও অনেকগুলো ঘটনা ঘটছে, এইটার আসলে জবাব দেওয়ার সময়টা আসলে এখন না। এটার জবাবটা আমরা জনগণের কাছ থেকে চাই। আমরা আসলে ওই অপেক্ষায়। আপনারা দেখছেন এসএফটিভি নিয়মিত আয়োজন সমসাময়িকে। আমরা ছোট একটি বিরতিতে যাব, বিরতির পরে আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। এখন এক ছাদের নিচে পাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের বিভিন্ন নতুন মোটরসাইকেল, দারুণ সুযোগ ও বিশেষ সুবিধা সহ। আজই চলে আসুন পশুহাট রোড, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। যোগাযোগ 01339880255। সুজুকি সালমান মোটরস, বিশ্বাসের ঠিকানা। আমরা আবারও ফিরে আসলাম। ধন্যবাদ আপনাদেরকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন। জি মুসাফ, যেটা বলছিলেন। জি, আসলে এইটাই আর কি, আমরা জনগণের কাছ থেকে রায় নিতে চাই। আর এত বড় একটা নির্বাচন, কিছু ঘটনা ঘটবে, তারপরেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো ঘটে গেছে, এইটা নেক্কারজনক। যেরকম আপনার একজন জামায়াতের নেতাকে খুন করা হয়েছে, আলমডাঙ্গাতে দেখেছেন যে মুখোমুখি সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে গ্রামগুলোতে। তো এই দোষারোপটা আমি মানে রাজনৈতিক দলের, মানে আমি যখন একজন লিডার হব, তো আমার কর্মী, আমার লোকজনকে নিয়ন্ত্রণ করার দায়িত্বটা আমার। তা আমার মনে হয় এই জায়গাতে সাংগঠনিকভাবে অনেক দুর্বলতার প্রকাশ রয়েছে দলের মধ্যে। তো সেখানে দেশ চালানোর জায়গা থেকে কতটুকু করতে পারবে বিএনপি, এটা প্রশ্নের বিষয়। আর আমাদের উপরে যা কিছু হচ্ছে, জুলুম নির্যাতন যেটাই বলেন না কেন, এইটার জবাব আমরা জনগণের কাছ থেকে চাই। জনগণ যেটা রায় দিবে সেটাতে আমরা সন্তুষ্ট ইনশাআল্লাহ। আপনি বিএনপির রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার ক্ষেত্রে আসলে তাদের কি সামর্থ্য আছে সেটা আপনি আপনার কথার মাধ্যমে সেটা প্রমাণ করার চেষ্টা করেছেন। আমি একটু মাসুদের কাছে যেতে চাই যে আমরা দেখেছি যে শেরপুরে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং জামাতের যে শ্রীবর্দী থানার যে উপজেলার যে জামাতের আমির সেক্রেটারি, তাকে কিন্তু নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পরবর্তীতে আমরা সেটা দেখলাম যে কিশোরগঞ্জের কটিয়াদিতেও এরকম জামাতের আক্রমণে একজন বিএনপির কর্মী নিহত হয়েছে। এ ব্যাপারে আপনি কি বলতেন? এখন বিএনপির কর্মী ওখানে নিহত হয়েছে, এই বিষয়টা নিয়ে যথেষ্ট মতবিরোধ আছে। আসলে নিউজটা সঠিক কিনা এই বিষয়ে যথেষ্ট মতবিরোধ আছে। সেক্ষেত্রে উপজেলা আমির যখন নিহত হয়েছে, এটা অবশ্যই নিন্দনীয়। বিএনপি যদি কোনো নেতাকর্মী যদি করে থাকে, তাদের সঠিক বিচারের আওতায় নিয়ে এসে শাস্তির দাবি জানাই আমি, সে যে দলেরই হোক, যে মতেরই হোক।
এই বিষয়ে কিছু বলার নেই, এবং তারা নির্বাচনী আইন শৃঙ্খলা তারা ভঙ্গ করছে। আর এত বড় একটা নির্বাচন, বেশ বড় ধরনের একটা ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা নির্বাচন পাচ্ছি। এই জায়গায় প্রত্যেকটা দলের রাজনৈতিক নেতাদেরকেই এবং কর্মীদেরকে ধৈর্যের সাহায্য নিতে হবে, ধৈর্য ধরতে হবে। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিগত 1-1.5 বছরে বিএনপি দলীয় অন্তর্কন্দলের মাধ্যমে প্রায় 200-এরও বেশি নেতাকর্মী নিহত হয়েছে। তো সেখানে তাদের দল চালানোর বিষয়ে যথেষ্ট কিন্তু প্রশ্ন আসে। পাশাপাশি তারেক জিয়া দেশের বাইরে ছিল, যে দলের মাথা, তো সে আশা করে বিষয়টা কিছুটা নিয়ন্ত্রিত। আর বিএনপি দেশ চালাইতে পারবে কি পারবে না এই বিষয়ে যদি কথা বলতে হয়, বিএনপি অলরেডি কিন্তু 2 টার্ম কিন্তু দেশ চালাইছে, এবং সেখানে জামায়াত ইসলাম তাদের শরিক দল ছিল। জামায়াত ইসলাম 4 দলীয় ঐক্যজোট, এবং তাদের মন্ত্রী প্রতিমন্ত্রী কিন্তু সংসদে ছিল। তারা 4বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তখন কিন্তু জামায়াত ইসলামের কোনো নেতাকর্মী সংসদে এই বিষয়ে জোর গলায় কোনো কথা বলেনি। এখন যদি দেশ ভালো চালাইছে খারাপ চালাইছে কিনা সেটা আমি বলবো না, তখন কিভাবে চালাইছে কেমনে চালাইছে, তখন জামাত ইসলামের নেতাকর্মীদের তখনকার বক্তব্য দেখলেই বোঝা যাবে বিএনপি ভালো চালাইতে পারবে কি পারবে না। কারণ যে গাড়ি চালাইতে জানে, স্টিয়ারিং এ বসে, সেই দক্ষ চালক হয়। যেহেতু তারা দেশ পরিচালনা করছে, কোন স্টিয়ারিং এ কোন জায়গায় কতটুকু ব্রেক মারতে হবে তারা ভালো জানে, যেটা জামাত ইসলামে এখনো সেই সৌভাগ্যটা হয়নি। হয়তো এবারে নির্বাচনে এখানে মাসুদ ভাইয়ের সাথে আমি একটা কথা অ্যাড করতে চাই। দেখেন, বিএনপিতে এখন যিনি দেশ চালাবেন, দলের চেয়ারপারসন তারেক রহমান, উনি এর আগে কখনো সংসদ সদস্য ছিলেন না, উনি কখনো দেশ চালান নাই। আবার একই দিক থেকে জামাতেরও একই অবস্থা। তো এই জায়গাটা আসলে দুই দলের ক্ষেত্রেই আমরা সমান বলতে পারি। এখানে এটা সমান না। কি কারণে? সেটা হচ্ছে তারেক জিয়া হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে। রক্তগত একটা বৈশিষ্ট্য, কিছু সিলসিলা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের হচ্ছে বংশধর ছিলেন, এবং সেই সময় কুরাইশ বংশের কিন্তু মক্কার লোকজন অনেক কিন্তু সম্মান দিত। ঠিক আছে, শুধু তাকে না, তার চাচাকে, তার চাচাতো ভাই আলীকে, এবং অন্যান্য যে সমস্ত চাচা আছে, আবু জাহেল, সবাই। আপনি কি বলতে যাচ্ছেন যে জামাতের, আমি কথা শেষ করতে দিই, আছে কিনা এরকম কিছু কিনা, মানে বা তাদের নেতৃত্ব নাই এরকম কিছু কিনা? আসলে আমার কথা শেষ হলে তো আপনি আনসার পাবেন, আমাকে বলে দেবেন। তো সে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার গোষ্ঠী শুদ্ধ, তার ফ্যামিলি শুদ্ধ সবাইকে মেরে দেওয়া হলো। সে কিন্তু দেশ চালাইছে, প্রায় 17 বছর রাজত্ব করছে। তার ইতিমধ্যে আমরা দেখেছি যে জামাতের আমির একটা সুন্দর কথা বলেছেন যে রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে। এই জায়গা থেকে আসলে বের হয়ে আসতে হবে। একটা রিক্সা চালকের ছেলে দেশের প্রধানমন্ত্রী হতে পারে, রাষ্ট্র পরিচালনা করতে পারে। সেক্ষেত্রে তারেক জিয়া, বেগম খালেদা জিয়া, প্রয়াত বেগম খালেদা জিয়া, অর্থাৎ উনি 2 বারের প্রধানমন্ত্রী ছিলেন, 3 অনেকে বলে 3 বারের প্রধানমন্ত্রীর সন্তান, এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হিসেবে ওনার যে একটা পারিবারিক যে ইয়াটা, শুধু পারিবারিক না, দলীয়গতভাবে সেই জায়গা থেকে জি আমরা যতটুকু জানি যে উনি অবশ্যই একটা সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারকের মধ্যেও একজন ছিলেন, সেটাও আমরা জানি। আপনি সেখান থেকে বলছেন যে অবশ্যই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে ভালো করলো তারা, খারাপ করলো তাদের থাকতে, তার একটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার জায়গা থেকে আগামীতে যদি তারা নির্বাচিত হয় বা রাষ্ট্র ভালোভাবে চলবে, আমি সেই জায়গা থেকে আপনার কাছে একটু জানতে চাই। জি, এখন আমি আপনাকে বলি, আমি মাসুদ ভাইয়ের কিছু ব্যাপারের সাথে একমত এবং কিছু ব্যাপারের সাথে দ্বিমত পোষণ করি। ব্যাপারটা হচ্ছে যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া, ওনারা ওনাদের নেতৃত্বকে এমন পর্যায়ে নিয়ে গেছেন এবং দেশের জন্য এমনভাবে কাজ করেছেন, ওনাদের ব্যাপারে কোনো প্রশ্ন এখানে বাংলাদেশের কারণ নাই। এই ব্যাপারটাতে সবাই একমত। কিন্তু তারেক রহমান, উনি দীর্ঘ সময় বিদেশ ছিলেন, উনি এসেছেন, এখন আসলে উনি কিভাবে আমাদের একটা কথা বলেছেন যে বিএনপি যদি 5 বারে যদি চ্যাম্পিয়ন হয়ে থাকে দুর্নীতিতে, সেই দুর্নীতির কিন্তু সারথি ছিলেন আপনারা। অর্থাৎ আপনারা বলতে যে জোটের সাথে আপনারা এখন সঙ্গী হয়েছেন, জামাত ইসলাম, অনেকগুলো বেশ কয়েকজন মন্ত্রীও ছিলেন। সেটাকে আপনি কিভাবে খণ্ডন করবেন? একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমরা এখন এই মিডিয়া এবং সব জায়গাতে যেভাবে বলা হচ্ছে, আমরা কিন্তু মূলত 11 দলীয় জোট, এবং আমাদের জোটের নাম হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। ঠিক আছে, তো এর ভিতরে একটা দল হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
তো এইখানে তারা সাংগঠনিকভাবে বৃহৎ, আমরা অনেকগুলো নতুন দল আছি, খুব স্বাভাবিকভাবেই তাদের আসনগুলো বেশি থাকবে। আর বিষয়টা এইরকম না যে আমরা জামাতের সাথে গেছি, আমি এই বিষয়ের সাথে একমত না। এটা ঐক্যবদ্ধ বাংলাদেশ, একটা সুন্দর নামও রয়েছে আর কি। আমরা তো এখন ব্যাপার হচ্ছে যে এই যে আপনার এই জোটটা হলো, তো আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের তো আসলে পরবর্তী বাংলাদেশ কিরকম হবে সবার সম্মিলিত মতামত অবশ্যই রয়েছে, এবং সেই অনুযায়ী ইনশাল্লাহ আমরা আশা রাখি যে সরকার গঠন করবে এবং ভালো কিছু হবে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে এই জোটে এখন দেখবেন যে ডক্টর শফিকুর রহমান, উনি একটা বাংলাদেশের ফেস, যেহেতু একটা বড় দলের উনি প্রতিনিধিত্ব করেন, উনি কিন্তু একটা কথা বলেছেন যে যদি আমরা 2/3 মেজরিটি নিয়েও সংসদে যাই, সেক্ষেত্রে আমরা জাতীয় সরকার গঠন করব। অর্থাৎ এই যে যতগুলো বাংলাদেশে বৈধ রাজনৈতিক দল আছে, বিএনপি, গণ অধিকার সহ এই যে জোট, এই সবগুলো নিয়েই একটা জাতীয় সরকার গঠনের উনি কথা বলেছেন। দেখেন, ফ্যাসিবাদ এবং বহির্বিশ্বের যে কুনজর বাংলাদেশের প্রতি, বিশেষ করে ভারতের যে কুনজর বাংলাদেশের উপরে রয়েছে, এটার থেকে পরিত্রাণের জন্য আমার মনে হয় এটা একটা খুবই মানে ভালো ডিসিশন, সেটা হচ্ছে যে জাতীয় সরকার গঠন করে দেশ চালানো। এটার অংশীদার সবাই হবে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে, আমি বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সেটা হচ্ছে যে দেখেন, আমি, আপনি সবাই খুবই লোকাল, স্থানীয়ভাবে আমরা রাজনীতি করছি। তো আমার কিন্তু আমি রাজনৈতিক পরিবারের কোনো সন্তান না। তো স্বাভাবিকভাবেই যখন কোনো রাজনৈতিক পরিবারের সন্তানকে বেশি নেতৃত্বের জায়গা থেকে বেশি, আপনি যেটা বললেন 11 দলীয় জোট, যেটা এই জোটের শরিক আপনারা, এবং বাংলাদেশের একটা আমূল পরিবর্তন আনার জন্য আপনারা বিশেষ একটা স্বার্থের কারণে, বিশেষ স্বার্থ বলতে রাষ্ট্রের স্বার্থের কারণে, জনগণের স্বার্থের কারণে আপনারা একত্রিত হয়েছেন। কিন্তু 12 কোটি 78 লক্ষ 11,78,11,000 সামথিং ভোটার গোটা বাংলাদেশে এবার জাতীয় সংসদ নির্বাচনে, এই 12,78,00,000 জনগণের মধ্য থেকে কেন জনগণ আসলে জামাতকে নির্বাচনে বা আপনাদের জোটকে হচ্ছে যে কেন ভোট দিবে? এটা তো কেন ক্ষমতায় আনতে চাইবে? এই ব্যাপারে মানে আপনাদের কি কোনো শক্তিশালী অবস্থান আছে কি যে জনগণ আপনাদেরকে চাইবে? দেখেন, এই ব্যাপারগুলো হচ্ছে দৃশ্যমান, এই ব্যাপারগুলো খুবই দৃশ্যমান। দেখেন, আমরা সর্বপ্রথম যে ব্যাপার সেটা হচ্ছে যে নিজেদেরকে নিয়ন্ত্রণ করা। আচ্ছা, এখন দেখেন, বাংলাদেশের সব দলই কিন্তু মোটামুটি ক্ষমতায় ছিল, রাষ্ট্রের অংশ ছিল। সেই জায়গা থেকে এই সামান্য এই রাষ্ট্রের স্টেকটা নিয়ে কে নিজেকে কতটুকু নিয়ন্ত্রণ রাখতে পারছে, এইটা জনগণের কাছে কিন্তু দৃশ্যমান। তো আমরা ভবিষ্যতে আসলে ফিডব্যাকটা কিরকম দেব, বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের সব থেকে বেশি কি প্রয়োজন? ব্যাপক অবকাঠামো উন্নয়ন না, আপনার যা কিছু আছে এইটাকে সঠিকভাবে পরিচালনা করেন, দুর্নীতি রোধ করেন, আর কিচ্ছু লাগবে না, বাংলাদেশ অটোমেটিক্যালি গ্রো করবে। তো এইটা আহামরি কোনো একেবারে আপনার ওই যে কিছু প্রবাদ বাক্য আছে, এগুলো বুঝি না, আহামরি কোনো কিছু লাগবে না। এতটুকু হইলে আমার মনে হয় বাংলাদেশে আপনিই পরিবর্তন হবে। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে আসলে জনগণ বিষয়টাকে কিভাবে নেবে, দেখেন, জনগণের জন্য আমরা কি দিচ্ছি বা কি করতে পারবো, এটা জনগণের কাছে খুবই সুস্পষ্ট। আপনি নিউজগুলো দেখেন, কোন দল কি করছে, আপনি জনগণের যে অধিকার আদায়ের ক্ষেত্রে কারা কাজ করছে। এই যে মাসুক ভাই বসে আছেন, মাসুক ভাইয়ের সাথে একাধিক আন্দোলনে কিন্তু আমরা দর্শক মণ্ডলীর সমসাময়িকের অনুষ্ঠানের অতিথিদের কথা আমরা শুনছি। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, ছোট্ট একটি বিরতির পরে আবার আমরা ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। এখন এক ছাদের নিচে পাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের বিভিন্ন নতুন মোটরসাইকেল, দারুণ সুযোগ ও বিশেষ সুবিধা সহ। আজই চলে আসুন পশুহাট রোড, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। যোগাযোগ 01339880255। সুজুকি সালমান মোটরস।
বিশ্বাসের ঠিকানা। বিরতির পর আবারও ফিরে এলাম। ইবনুর রশিদ মাসুক, আমি একটু আপনার কাছে যেতে চাই, যেহেতু উনি বললেন যে এদেশের জনগণ আসলে ভোট দেবে, ইতিপূর্বে যারা এদেশে রাজনীতি করেছেন তাদের কর্মকাণ্ডের উপরে ভিত্তি করেই তাদেরকে জনগণ ভোট দেবে। রাষ্ট্রীয় ক্ষমতায় না গেলেও যেহেতু আমরা দেখেছি যে 11 দলীয় যে জোট, এই জোটের ভিতরে অনেকগুলো নতুন দল একসাথে হয়েছে এবং তার সাথে একটা বৃহত্তর রাজনৈতিক দল, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। এনারা একটা জায়গায় এসে তারা রাষ্ট্র পরিচালনা এবং এই নির্বাচনে জেতার স্বপ্ন দিচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে যারা আপনাদের সাথে, অর্থাৎ আপনারা যারা এখন যে জোটের সাথে আছেন ওদের সাথে কিন্তু জামাত ইসলামী একসময় ছিল এবং 5 বার আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন দুর্নীতিতে। সেই 5 বার চ্যাম্পিয়ন হওয়া, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া একটা রাজনৈতিক দলের সাথে আপনারা কোন আদর্শের কারণে বা কোন স্বার্থের কারণে তাদের সাথে একসাথে হলেন বা জোটে গেলেন? প্রথম কথা, আমরা 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন হইনি। দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে 4 দলীয় ঐক্যজোট সরকার, বিএনপি, জামাত ইসলাম, 4 দলীয় ঐক্যজোট সরকার 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন জামাতের আমিরের বক্তব্য মোতাবেক। এখন কথা হচ্ছে স্বার্থ, ওই যে একটা কথাই বললাম যে তারেক জিয়ার সাথে সম্পর্ক সৃষ্টি হয়েছে যুগপৎ আন্দোলন থেকে 2018 থেকে 2024 গণ অধিকার পরিষদ ধারাবাহিকভাবে মাঠে আন্দোলন করছে এবং চাক্ষুষ সম্মুখে, এবং বিএনপি নেতাকর্মীরা সরাসরি যতটুকু পারছে তাদের সাধ্যমতো তারা মাঠে আন্দোলন করছে। বিএনপির যে 31 দফা ছিল জনগণের মান উন্নয়নের জন্য, তারা যে 31 দফা নিয়ে কাজ করছে সেটা নিয়ে কিন্তু গণ অধিকার পরিষদ সরাসরি কাজ করছে, বিশেষ করে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে গণ অধিকার পরিষদ কাজ করছে। তো একটা সংগঠন, নুরুল হক নূর কিন্তু একটা নিম্নবিত্ত ফ্যামিলির ছেলে ছিল, সেখান থেকে একটা সংগঠন দাঁড় করায় নিয়ে বাংলাদেশে দেখেন 94টা আসনে, জাতীয় পার্টির পরেই কিন্তু এখন আমাদের অবস্থা আসন ভিত্তিক নির্বাচনের ক্ষেত্রে যদি বলা চলে। তো এই পর্যায় পর্যন্ত নিয়ে আসাতে তারেক জিয়ার যথেষ্ট অবদান ছিল, যেটুকুই হোক, পিছন থেকে হোক সামনে থেকে হোক, তারেক জিয়া কবজা নাড়ছে। তো সেই সম্পর্কের খাতিরে তাদের সাথে জোটে যাওয়া। এখন আপনি বড় ভাই হয়ে যদি আপনি আমার জন্য কিছু করেন ভালোবাসে, আমার উচিত হবে আপনার কাছে আমার কৃতজ্ঞ থাকা। বিএনপি একটা বৃহত্তর রাজনৈতিক দল, সারা বাংলাদেশ ব্যাপী এদের একটা রাজনৈতিক শক্তিশালী একটা সংগঠন এবং তার রাষ্ট্রীয় ক্ষমতায় অনেকবার এসছে। তো আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে বিএনপির রাজনৈতিক দলের নামধারী বা তাদের নামধারী বলবো, যেহেতু বিএনপির অনেকে প্রমাণিত হয়েছে এরা বিএনপির সাথে দলীয়ভাবে একেবারে সংশ্লিষ্ট, ঠিক আছে, এদের মাধ্যমে কিছু বিচ্ছিন্ন ঘটনা, বিভিন্ন ধরনের ঘটনা বাংলাদেশে এই 5 আগস্টের পরপরই কিন্তু তারা সংগঠিত করেছে, যেটাতে খোদ তারেক জিয়া বিব্রত করা অবস্থায় পড়েছেন এবং প্রায় 8000 নেতা কর্মীকেও ওনারা বহিষ্কারও করেছেন। তো সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ আবারও এই 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে কি আসলে বিএনপিকে ক্ষমতায় আনবে? কেন এটা কেন নিয়ে আসবে? দেখেন, এখন বাংলাদেশের যে একটা রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, প্রায় 50%-এর ঊর্ধ্বে মানুষ কোন মার্কে কিভাবে সিল মারবে, কাকে ভোট দেবে, সিদ্ধান্তটাই কিন্তু নিয়ে নি। বিএনপি ক্ষমতায় আসবে না জামাত ক্ষমতায় আসবে এটা বলা যাবে না। বাংলাদেশের বেশ ভালো একটা ভোট ব্যাংকের ধারক এবং বাহক হচ্ছে নৌকা, আওয়ামী লীগ। এখনো গুপ্ত নৌকা কিন্তু অনেক আছে, তারা কিন্তু এখনো সিদ্ধান্ত নেয়নি। এদের ভোটের উপরে বেস করে সবকিছু ডিপেন্ড করবে যে কে জিতবে আর কে হারবে। তাহলে আওয়ামী লীগ যদি আপনাদেরকে ভোট দেয় আপনারা হচ্ছে যে পাস করবেন, আর আওয়ামী লীগ যদি হচ্ছে যে জামাতের জোটকে যদি ভোট দেয় তাহলে জামাতের জোট পাস করবে। এটাই বাস্তব। এই ক্যালকুলেশনে কি আপনারা এখনো? এটা আমার ক্যালকুলেশন না, এটা অনেকেই এটা ভাবে এবং এই ক্যালকুলেশনের সাথে চলতেছে। দেখেন, আওয়ামী নেতাদেরকে সবাই কিন্তু শেল্টার সেফ এক্সিট দিচ্ছে, সেটা বিএনপি জামাত মিলেমিশে। কেউ বলতে পারবে না যে আমি দেই নাই, আমি খাই নাই। এখানে এনসিপি সেখানে জড়িত, ঠিক আছে। ক্যান্টনমেন্টে প্লাস 600 নেতাকর্মী ছিল আওয়ামী লীগের, তাদেরকে কারা বের করছে? এই সবাই মিলেমিশে বের করছে। এখন কথা হচ্ছে যে ভোটটা কিন্তু দরকার। এই ভোটে আওয়ামী লীগের সাথে আমাদের উদীয়মান রাজনৈতিক দল এবং যারা পুরাতন আছে, জামায়াত ইসলাম এবং বিএনপি, সবাই কিন্তু আওয়ামী লীগের প্রথম শ্রেণীর নেতাদেরকে বাদ দিয়ে যারা ব্যাকে আছে তাদের সাথে কিন্তু গোপনে ঠিকই আঘাত করতেছে ভোট নেওয়ার জন্য। তাহলে আমরা এতদিন দেখলাম রাজনীতির ময়দানে একেবারে আপনারা কাঁপিয়ে বেড়ালেন যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এবং তাদের বিরুদ্ধাচারণ করেছেন এবং তাদেরকে দেশ থেকে হচ্ছে যে আপনারা উৎখাত করেছেন, এ ধরনের কথা আপনাদের কাছে আমরা শুনতে পাই। তো সেই জায়গা থেকে যেহেতু রাজপথের কথা এক আর নির্বাচন আসলে আপনাদের কথা আর এক ধরনের, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন,
দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তো এই 17টা বছরে 17টা ব্যাচ কিন্তু বের হয়েছে। বিসিএস বলেন, ডাক্তার বলেন, তারপরে ইঞ্জিনিয়ার বলেন, তারপরে নিয়োগ বলেন, বিভিন্ন শিক্ষার্থী বলেন। একটা জেনারেশনের শিক্ষা ব্যবস্থা ছিল এই মানে 17 বছরের মধ্যে। জি অনেক সময় দেখেন না যে এই প্রোগ্রামে জয় বাংলা স্লোগান দিয়ে দেয়। জি জি এটা কি আপনার মনে হয় উনি জয় বাংলা বা ওই নৌকার লোক তাই জয় বাংলা স্লোগান দেয়? না, বিষয়টা এরকম না। সে স্লোগান দেয় 17 বছর, ছোট থেকে সেই ব্যাপারে অভ্যস্ত। এটা ভুল হতেই পারে। জননেত্রী বললেই মানুষের মুখে শেখ হাসিনা চলে আসে না? জি। তো এইটা কি সে শেখ হাসিনাকে ভালোবাসে তাই করে? এটা একটা পলিটিক্যাল মানে চর্চা, রাজনৈতিক চর্চার কারণে সম্ভব। একটা পলিটিক্যাল পার্টি, একটা বয়ান, তারা একটা নির্দিষ্ট এজেন্ডাকে তার বাপ তার ওই মানে রাজনীতিকে হাইলাইট করার জন্য তারা এই কাজগুলো করছে। তো এই একটা জেনারেশন বের হয়ে আসার পরে যারা সাধারণ মানুষ, যারা রাজনীতি বোঝে না বা অনেকেই আছে রাজনীতি পছন্দ করে, সমর্থন করে, তো তারা তো ওই জায়গা থেকে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে আসছে, বাধ্য হয়ে হোক অবাধ্যগতভাবে হোক। তো আমরা দেখেছি যারা আওয়ামী লীগের মিছিলে গিয়েছে তাদেরকে ট্যাগিং করা হয়েছে যে সে তো আওয়ামী লীগ, হয়তো উনি আওয়ামী লীগকে পছন্দ করে না বা বাধ্য হয়ে আওয়ামী লীগে গেছিল। তো এই মানুষগুলা অনেক সময় চক্ষু লজ্জার কারণে বলতে পারছে না যে আমি আসলে ভোটে কোন দিকে যাব। আওয়ামী লীগের মিছিলে গেছিল, উনি বেসিক্যালি আওয়ামী লীগ কিন্তু করে না, উনি আওয়ামী লীগকে লালন করে না। তো এই জায়গাগুলা থেকে এই কথাগুলা চলে আসে। তো এই ভোটারগুলা, এই সাধারণ মানুষ, এই যারা মানে একটা নিজেকে বাঁচানোর জন্য একটা দলের সাথে ছিল, নিজের ব্যবসা করার জন্য একটা দলের সাথে ছিল, নিজের চলাচলের সুবিধার জন্য একটা দলের সাথে ছিল, নিজের যারা 15 বছর ধরে, আমি সেই জায়গায় যাব মুসাব, আপনি যেটা বলেছেন যে যারা 17 বছর ধরে বা 15 বছর ধরে একটা রাষ্ট্রের মানুষকে একটা পুরো জেলখানা বানিয়েছে এবং তারা শিক্ষাখাতে বা প্রত্যেকটা জায়গায় দেখবেন যে সেখানে তারা সমস্যা সৃষ্টি করছে, সেটা আপনাদের দৃষ্টিকোণ থেকে। কিন্তু সেই জায়গা থেকেই আমি বলতে চাই যে আজকে কেন হচ্ছে যে তাহলে যারা আওয়ামী লীগ করেছে সেই সমস্ত মানুষের বাসায় বাসায় গিয়ে কিন্তু আপনারা ভোট প্রার্থনা করছেন। সেটা আপনাদের দুই দলের যারা আছে তাদেরকে আমি একটা কথা বলি, এটাকে আপনি কতটা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেখেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন, ছাত্রলীগ জঙ্গি সংগঠন। তো এই ছাত্রলীগ এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা কর্মী যারা বিভিন্ন সময় জুলুম, অত্যাচার, অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু আইনি প্রক্রিয়া চলমান। তারা বাদে সাধারণ যারা আছেন, একজন আওয়ামী লীগের সাপোর্টার ছিলেন, একেবারে গ্রামের মানুষ, কিছু বোঝেন না, কি করবেন না করবেন, দু একটা মিছিল মিটিং এ গিয়েছেন, ওয়ার্ড কমিটিতে হয়তো ছিলেন। তো তারা যারা নিরপরাধ বাংলাদেশের সংবিধান অনুযায়ী, কারণ আমি শেষ করি, আপনি তো কেস করিনি তার নামে বা তাকে বিচারের আওতায় আনা হয়নি, তো তার তো ভোট দেওয়ার অধিকার রয়েছে, আমরা তাকে দিয়েছি। মুসাব সুন্দর কথা বলেছেন যে ভোট দেওয়ার অধিকার অবশ্যই আছেন। তাহলে এখন আপনারা বলছেন যে আওয়ামী লীগের যারা অপরাধ করেছেন তাদের শাস্তি হওয়া প্রয়োজন। অবশ্যই। যারা আওয়ামী লীগের ভোট দিয়েছেন, যারা অপরাধ করবে তাদের তো শাস্তি হওয়ার কিছু নেই। এই কথাটা আমরা দেখছি যে এই নির্বাচনকে সামনে রেখে কিছুদিন ধরে এই কথাটা চাউর হচ্ছে বা এই কথাটা বলা হচ্ছে। কিন্তু আমরা 5 আগস্টের পরে দেখেছি দেশের বিভিন্ন জায়গায় যারা আওয়ামী লীগ করেছে বা আওয়ামী লীগের সমর্থক ছিল বা আওয়ামী লীগকে ভোট দিয়েছে তাদের বাড়িকে পুড়িয়ে ছারখার করে ফেলা হয়েছে, তাদের মেয়েদেরকে ধরে নিয়ে ধর্ষণ করা হয়েছে। আমাদের কাছে বিভিন্ন তথ্যপাত্র আছে যে যেখানে আমরা দেখেছি যে বিভিন্ন আওয়ামী পরিবারের বিভিন্ন তারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছেন। তো সেই জায়গা থেকে আজকে আবার সেই পরিবারদের আপনারা বলছেন যে না ওরা দোষী নয়, তখন আপনারা কোথায় ছিলেন? রাষ্ট্রে এত বড় একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে। আমি দ্বিমত পোষণ করছি। দোষী যারা, তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে, তাদের নামে কেস হয়েছে। এখন ব্যাপার হচ্ছে আমরা একটা পলিটিক্যাল পার্টি করি, আমরা দেখেছি যে কারোর উপরে জুলুম হয়েছে, উনি যদি মামলা না করেন তাহলে এখানে দায়টা কার? এখানে কোন রাজনৈতিক দলের দায় নেবে? আসলে আপনার সাথে অন্যায় হয়েছে, মামলা করার তো সুযোগই নাই। আপনি দেখেন 5 আগস্টের পরবর্তী সময়ে
আমাদের দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কি আপনি কি সন্তুষ্ট? আপনি বলতে পারবেন? আপনার কি মনে হয় নির্বাচনী পরিস্থিতি এখন কেমন রয়েছে? সেটা হলো যে যেহেতু আপনারা রাজনৈতিক নেতা, আমরা গণমাধ্যমের মানুষ, আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা নিয়ে আমরা নিউজও করছি এবং গণমাধ্যমে উঠেও আসছে। বিচার বিবেচনার দায় দায়িত্ব আমি আপনার কাছে ছেড়ে দিয়ে আজকে একটু মাসুদের কাছে যেতে চাই যে যেহেতু আগামী তো এটা জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি, এই নির্বাচনকে একেবারে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য আসলে কি ধরনের পরিবেশ তৈরি করা প্রয়োজন এবং সেখানে রাজনৈতিক দলের সদিচ্ছাটা আপনি কিভাবে দেখছেন? রাজনৈতিক দলের সদিচ্ছা সবসময় আমি একটা কথাই বলবো, যেহেতু বিএনপি বাংলাদেশের এখন সর্ববৃহৎ দল, আমি বাস্তবে গণ অধিকার পরিষদের একজন সামান্য নেতা হিসাবে আমি আমার রাজনৈতিক দল বাদে যারা অন্যান্য রাজনৈতিক দল আছে তাদেরকে আমি আমার ভাইয়ের মতো দেখি। আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, বিএনপি তারপরে, এরা আমাদের ফ্যামিলির বড় ভাই। তো বড় ভাইরা যারা আছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এখন যেহেতু আওয়ামী লীগ নেই তাদেরকে বাদ দিয়ে দিতে হবে, মুছে ফেলতে হবে। কারণ তাদের কার্যকলাপ সম্পর্কে বাংলাদেশের জনগণ সন্তুষ্ট ছিল না বিধায় তারা গণহত্যাকারী, তাদেরকে দেশ থেকে তাড়াই দেওয়া হয়েছে। ওইটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই। বাংলাদেশের নিবন্ধনকৃত প্রায় 50টা রাজনৈতিক দল আছে, তাদেরকে নিয়ে বাংলাদেশের জনগণ ভাবতে হবে। তো যারা যখন বিএনপি সম্পর্কে এখন বাংলাদেশের মানুষের অনেক অভিযোগ আছে, যেমন নিজেরা মারামারি করে প্রায় 200 জনকে তারা হত্যা করছে। পাশাপাশি ঐক্যবদ্ধ বাংলাদেশ 10 দলীয় জোটের কিন্তু একটাই স্লোগান, এবারে নির্বাচন চাঁদাবাজদের বিপক্ষে। দেখো এই যে একটা খেতাব যে বয়ান বিএনপির বিরুদ্ধে দাঁড়াইছে, বিএনপি যদি অপরাধী হয়, দোষ করে, অবশ্যই বাংলাদেশের জনগণ তাকে বয়কট করবে। কিন্তু তারা বাংলাদেশে কিন্তু সর্ববৃহৎ একটা দল, সেক্ষেত্রে তাদের আচার আচরণ, অ্যাটিটিউড যথেষ্ট ধৈর্য এবং সহমর্মিতার মধ্যে থাকবে। ওই ধরনের সিদ্ধান্ত তারা যেন না নেয় যেটা রাতের ভোট এর আগে 2018 সালে যেভাবে হয়েছিল, ওই রকমের সিদ্ধান্ত থেকে তারা যেন বেরিয়ে আসতে পারে। জামায়াতে ইসলাম বাংলাদেশের সম্ভাবনাময় একটা দল, তারা হয়তো বার্গেনিং পাওয়ার এবার থাকবে, হয়তো ক্ষমতায় আসতে পারে। তারাও জিনিসটা, তাদের কাছে ধর্ম আছে, তারা ধর্ম নিয়ে সামনের দিকে আগাচ্ছে। তো এমন কোনো কাজ যেন তারা না করে ধর্মের গায়ে আসর না লাগে। আমার দলের থেকে আমার দেশ বড়, দেশের থেকে আমার ধর্ম বড়। ধর্মটাকে খুব সেন্সিটিভ জিনিস। তো ক্ষমতায় যাওয়ার জন্য এমন কিছু কাজ না করে ধর্মের গায়ে কিন্তু আসর লাগলে সেখানে কিন্তু বাংলাদেশ কিন্তু এই ঐক্যবদ্ধ বাংলাদেশ যে কথাটা থাকছে, এই কথা কিন্তু থাকবে না, এটা কিন্তু তখন কাল হয়ে যাবে। তো নির্বাচন ক্ষমতায় যাওয়ার জন্য আমরা ধৈর্য অবলম্বন করব এবং এমন কোনো কাজ করবো না যেটাতে সহিংসতা বাড়ে। জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি, আর এই নির্বাচনের একটি বড় শক্তিশালী দল, যেটা যেহেতু 11 দলীয় জোট এবং জাতীয়তাবাদী দলের যে জোট আছে সেই জোটকে সামনাসামনি করে অনেকেই কিন্তু দুইটা দলকেই পাশাপাশি অবস্থানে রাখছেন এবং আপনারা 11 দলীয় জোটের জোট সঙ্গী। তো সেই জায়গা থেকে এই নির্বাচনকে ঘিরেই আমরা দেখেছি যে রাজনৈতিক ময়দানে বেশ বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে। সেই ঘটনাগুলো একেবারে অনাকাঙ্ক্ষিত। জনগণ দীর্ঘদিন পর একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই এবং নির্বাচন কেন্দ্রে যে ভোট দিতে চাই, সেই নির্বাচন কেন্দ্রে যে শান্ত এবং সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য আপনার রাজনৈতিক দল থেকে এবং আপনার জোটের পক্ষ থেকে কোন দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা কাজ করছেন? দেখেন, আমরা নির্বাচনের শরিক দল, আমরা পরীক্ষার্থী। হল নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমার না, এটা প্রশাসনের, এটা ইন্টারিম সরকারের। আমি একজন পরীক্ষার্থী, আমি তো ওখানে পরীক্ষা দিচ্ছি। তো এখানে কে হল নিয়ন্ত্রণ করবে, এখানে হলের নিরাপত্তা থাকবে কিনা, পরীক্ষা সুষ্ঠুভাবে হবে কিনা, এটা ইন্টারিম সরকারের দায়িত্ব। সেখানে রাজনৈতিক দলের অবশ্যই একটা ভূমিকা আছে। আমাদের নিজেদের এবং জোটের এবং আমাদের নিজেদের দলের নিজেদেরকে শান্ত রাখার জন্য, মানুষের মধ্যে সঠিক প্রচারণার জন্য, বিশেষ করে হ্যাঁ ভোটের ব্যাপারে এই বিষয়গুলোতে আমাদের কেন্দ্রীয়ভাবে খুব জোর ভাবে আমাদের নির্দেশনা দেওয়া রয়েছে এবং আমি খুবই আশা রাখবো দুইটি দল খুব শান্তি শৃঙ্খলার সাথে, এই দুইটি জোট জামাত এবং বিএনপি খুব শান্তি শৃঙ্খলার সাথে জনগণের হাত থেকে, জনগণের কাছ থেকে তাদের রায় নেবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ইনশাল্লাহ ঘটবে না, কারণ ঐক্যবদ্ধ বাংলাদেশ তথা এই বাংলাদেশের জুলাইয়ের পরবর্তীতে সবাইকে সম্মিলিতভাবে এক হয়ে কাজ করাটা সব থেকে বেশি জরুরি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যত দিন যাচ্ছে ততই উত্তেজনার পারদ কিন্তু ছড়িয়ে পড়ছে। সারা বাংলাদেশের সাধারণ ভোটারদের আসলে একটাই কাঙ্ক্ষিত স্বপ্ন যে দীর্ঘদিন পরে একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয়, সাথে করে বাংলাদেশের দায় দায়িত্ব, জনগণের দায় দায়িত্ব আসলে কাদের হাতে তারা তুলে দেবে সেটা নিয়ে কিন্তু জনগণ ভাবছে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, রাজনৈতিক যে ময়দান, সেই ময়দানে কিন্তু অনেকেই কিন্তু উৎকণ্ঠার মধ্যে আছে যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিনটা আসলে কেমন যাবে। আমরা চাই যে সকলেই সমস্ত রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন প্রত্যেকের জায়গা থেকে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা সুন্দর পরিবেশ তারা দেবেন। যেহেতু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং সেখানে বিভিন্ন স্তরের নিরাপত্তার জন্য তারা কিন্তু বিভিন্ন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি যেটা দরকার, যেহেতু 8 লক্ষ নিরাপত্তা, 8 লক্ষ জনগণ, 8 লক্ষ জনশক্তি, অর্থাৎ সরকারের যে জনশক্তি, সেই জনশক্তি দিয়ে কিন্তু নির্বাচনের মাঠকে তারা পাহারা দেবে। কিন্তু পাশাপাশি যেখানে 12 কোটি অর্থাৎ প্রায় 13 কোটি ভোটার, সেই 13 কোটি ভোটারকে সুন্দর পরিবেশ দেওয়ার জন্য আমরা মনে করি যে নির্বাচনের পরিবেশকে সুষ্ঠু সুন্দর পরিবেশ দেওয়ার জন্য বিশেষ রাজনৈতিক দল যারা আছেন অবশ্যই তাদের ভূমিকা অপরিমেয়। অবশ্যই তারা এই নির্বাচনের সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন করার জন্য নিজেরা নিজেদের জায়গা থেকে সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটা ভোট উপহার দেবে। এই প্রত্যাশায় ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।